ইন্ডিয়া পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল ম্যাচের আলোচনাতে পরে যাচ্ছি সবার আগে। তিলক ভার্মা নট আউট 69-এর যে ম্যাচ উইনিং নকটা খেললেন, আমার যদি সুযোগ থাকতো বাংলাদেশের মিডল অর্ডারে যারা ব্যাট করেন, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, নুরুল হাসান সোহান কিংবা শামীম পাটোয়ারি, তাদের সবার জন্য আগামী 3 দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তিলক ভার্মার ব্যাটিং দেখাটা আমি বাধ্যতামূলক করে দিতাম। প্রচন্ড রকম চাপের সময় ফাইনাল ম্যাচে একজন ক্রিকেটার কিভাবে একটা মডেস্ট টোটাল চেস করার জন্য অ্যাঙ্কর রোল প্লে করতে পারেন, সেটার একটা দারুণ উদাহরণ হয়ে রইল তিলক ভার্মার ব্যাটিং ইনিংসটা। একই সঙ্গে সালমান আলী আগা ক্যাপ্টেন হিসেবে যতটুকু জঘন্য, তার মাথায় যতখানি গোবর, তার চেয়ে 3 গুণ বেশি গোবর আছে হারিস রৌফের মাথায়। জঘন্য ক্যাপ্টেন্সি, বাজে বোলিং এবং তার চাইতেও জঘন্য মিডল অর্ডারের ব্যাটিং পাকিস্তান যেটা করেছে, একবার দেখে মনে হচ্ছিল যে নওয়াজ, আঘা কিংবা হারিসদের জায়গায় বোধহয় আমাদের জাকের কিংবা হৃদয়রা ফিরে এসেছেন। সব মিলেই আলোচনাটা করা জরুরি। প্রথমেই বলি, 14 ওভার পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়াকে পাকিস্তানের বোলিং ইনিংসের সময় যে চাপে রেখেছিল, সেই চাপটা মূলত ফাহিম আশরাফ শুরুতে 2 উইকেট নেওয়ার পর স্পিনাররা দিচ্ছিলেন। আবরার সাইম ভালো বল করছিলেন। 35 রানের সময় 14তম ওভারের লাস্ট বল, শিবম দুবের বল ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে গেল। উইকেট কিপার হারিস কোনোভাবেই বল কালেক্ট করে স্ট্যাম্পে লাগাতে পারলেন না। ওটা করতে পারলে 35 রানে থাকা তিলক ভার্মা আউট হয়ে যান, ম্যাচ অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, বুঝলাম হয় নাই। তারপর কি হলো? ক্যাপ্টেন সালমান আলী আগা হুট করে 15তম ওভারে স্পিনাররা যখন ভালো করছে, ইন্ডিয়াকে চাপে রেখেছে, হারিস রৌফ, দুজনের মাথা তো একই রকম, হারিস রৌফকে নিয়ে আসলো। আমি তখন হিসেব করতেছিলাম যে 14 ওভারে ইন্ডিয়ার রান 83, পরের 2 ওভারে যদি 17 রান করতে পারে তাহলে 16 ওভারে গিয়ে 100 হবে, পরের 4 ওভারে 47 করাটা আরো ডিফিকাল্ট হইতেও পারে। ওমা, হারিস 1 ওভারে এসে 17 দিয়ে দিল। এই যে মোমেন্টামটা চেঞ্জ হইলো, আবরার যে প্রান্ত থেকে ভালো বল করছিলেন তাকে ঘুরিয়ে অন্য প্রান্ত থেকে আনা হলো, আবরার ওই ওভারে 11 দিলেন। এই যে 17 আর 11 28 রান হয়ে গেল না, মোমেন্টামটা শিফট করে গেল। শুধু তাই নয়, 18তম ওভারে এসে হারিস রৌফ মোটামুটি 5 বল ভালো করলেন। 6 নম্বর বলটা কি করলেন? লো ফুল টাচ ছক্কা। এরপর আর ম্যাচ কিছু থাকে। এই যে একজন রান আউট করতে পারছেন না, 35 রানের সময় আপনার তিলক ভার্মাকে রান আউট মিস করা হলো, তিনি পরে এক্স্যাক্টলি তার ডাবল রান করে ম্যাচ জেতালেন। মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল বোলিং পরিবর্তনের বা ভুল বোলিং পরিবর্তনের কারণে হারিস রৌফকে এনে। এগুলোর দায় সালমান আলী আঘার জঘন্য ক্যাপ্টেন্সির। একই সঙ্গে হারিস রৌফের মাথায় মানে সালমানের 3 গুণ বেশি গোবর, সেটা তুমি আগেই বলেছি। পাকিস্তানের ব্যাটিং ঠিক আগের ম্যাচটাতে, সুপার 4-এর ম্যাচটাতে, ভারত পাকিস্তান ম্যাচে ভারতীয় স্পিনাররা যেভাবে ডমিনেট করেছেন, এক্স্যাক্টলি ওই ঘটনাই ঘটেছে। 33 রানে শেষ 9 উইকেট হারিয়েছে পাকিস্তান। এর আগে ইন বিটুইন 26 বলের ব্যবধানে তারা 7 উইকেট হারিয়েছে। আপনার 13তম ওভার থেকে শুরু হয়েছে, 13, 14, 15, 16, 17, এই টানা 5 ওভার তারা উইকেট হারিয়েছে। এর মধ্যে কুলদীপের লাস্ট ওভার তারা 3 উইকেট হারিয়েছে, অর্থাৎ 5 ওভারের মধ্যে 7 উইকেট নেই। খেলা তো ভাই উইকেটেই শেষ হয়ে গেছে। পাকিস্তান 87 করেছিল 1 উইকেটে, কিন্তু সেখান থেকে ভারতীয় স্পিনাররা ঠিক গ্রুপ পর্বের ওই ম্যাচের মতো পাকিস্তানকে ধরে দিয়েছে। পাকিস্তান স্টার্টটা ভালো করেছিল, যেভাবে করা উচিত ছিল ঠিক সেভাবেই করেছে। এর আগে একটা ম্যাচ প্রিভিউতে আমি বলেছিলাম যে খুব দ্রুত আপনার অভিষেক শর্মার উইকেট তুলতে হবে। ফাহিম আশরাফ সেটা করেছেন। ঠিক একইভাবে সূর্য কুমার যাদব তার উইকেট দিয়ে এসেছেন। ঠিক একইভাবে শুভমান গিল রান আউটের সুযোগ মিস হওয়া সত্ত্বেও ইনিংস ক্যারি করতে পারেননি। 20 রানে 3 উইকেট হারিয়েছিল। পাকিস্তান ইনিশিয়াল যে কাজটা করা দরকার সেটা দারুণভাবে করেছিল, কিন্তু ওই যে বাজে ক্যাপ্টেন্সি, বাজে ফিল্ডিং এবং নির্বোধ একজন বোলারের বোলিং পাকিস্তানকে ম্যাচ হারিয়ে গেছে। বাট ক্রেডিট গোস টু তিলক ভার্মা এবং ক্রেডিট গোস টু শিবম দুবে। সঞ্জু স্যামসনকে আপনি ছোট্ট করে একটা ক্রেডিট দিতে পারেন, কারণ 20 রানে 3 উইকেট যাওয়ার পর একটা 57 রানের পার্টনারশিপ তিনি গড়েছিলেন তিলক ভার্মার সঙ্গে। 50 বলে 57, তারপর 40 বলে 60 রানের যে শিবম দুবে এবং তিলক ভার্মার পার্টনারশিপ, এটাই আসলে ভারতের জয়টা মোটামুটি নিশ্চিত করে দিয়েছে। বাট দেন এগেইন, যদি সুযোগ থাকতো বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানদের আগামী 3 দিন সকালবেলা ঘুম থেকে উঠে তিলক ভার্মার এই ব্যাটিং এর হাইলাইটস দেখা আমি ওষুধের মতো বাধ্যতামূলক করে দিতাম। 130, 35, 40 রান চেস করতে গিয়ে এক পাশে দাঁড়িয়ে থেকে এই ধরনের উইকেটে কি ইনিংস খেলতে হয়, কিভাবে ঠান্ডা থাকতে হয়, সেটা তিনি দেখিয়ে গেলেন। আমাদের প্লেয়াররা অবশ্যই সব দেখে শিখবে না, কেননা
তারা তো বড় প্লেয়ার, চুইংগাম চিবাবে, চুল ধারকে দিবে এবং বলবে শেষ পর্যন্ত আয়নায় মুখ দেখেন।